সম্প্রতি বলিউডে একটি মুভি এসেছে যে মুভিকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ তো বলছে এই মুভিটি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সকল রোমান্টিক মুভিকেও হার মানিয়ে দিয়েছে। কিন্তু এমন কি আছে এই মুভির জন্য যার জন্য এই মুভিটি নিয়ে এত হাইপ? আমারও জানার খুব ইচ্ছা ছিল, তাই আমিও দেরি না করে মুভিটি দেখেই ফেললাম। আর এখন যদি মুভির বিষয়ে বলতে হয়, সত্যি বলতে এটা একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আপনি আশিকি 2, সানাম তেরি কাসম এবং আওয়ার মুভির ফিলটা পাবেন। একরকম বলতে গেলে মনে হবে 3টা মুভি একসাথে দেখছেন। মুভির লিড রোলে যারা রয়েছে একদমই নতুন, তারপরও পুরো ফাটিয়ে দিয়েছে। এমন এমন মুহূর্ত আছে যেটা আপনার হৃদয়ের গভীরে গিয়ে লাগবে। তবে হ্যাঁ, যারা 35 থেকে 40-এর উপরে আছেন তারা হয়তো এই ফিলটা অতটা পাবেন না। মুভিতে কোনো টুইস্ট নেই, কোনো ইনভেস্টিগেশন নেই, শুধুমাত্র লাভ স্টোরি অ্যাঙ্গেল। এর জন্য অযথা কথা বলে ভিডিওটা বড় করব না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক মুভি সাইয়ারার কথা। মুভির শুরুতেই আমাদের মুভির লিড ফিমেল ক্যারেক্টার ভানি বার্তাকে দেখানো হয়। ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে, লিখতে খুবই পছন্দ করে। কলেজ লাইফ থেকেই মহেশ নামে কলেজের সিনিয়র এক ছেলেকে ভালোবাসত, আর আজ তাদের বিয়ে। এই জন্য ভানি ম্যারেজ রেজিস্টার অফিসে এসে মহেশের জন্য অপেক্ষা করছে। এটা ভানির ডায়েরি। ভানির জীবনের সব কিছু ভানি এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। আর আগেও বলেছি ভানি লিখতে পছন্দ করে। ভানি মূলত জীবনের সুন্দর মুহূর্তগুলোর সময় তার মধ্যে যে ফিল আসে, ওই ফিলিংস থেকেই সে নতুন নতুন বিষয় লিখে। ভানির চোখে হাজারো স্বপ্ন, ভালোবাসার একমাত্র মানুষকে বিয়ে করে সুন্দর জীবন সাজাবে। ভানির বাবা মা এবং মহেশের বাবা মাও এসেছে। তবে ঠিক যখনই ভানির সিরিয়ালটি আসে তখনই মহেশ কল করে জানায় মহেশ আসতে পারছে না। মহেশের প্রমোশন হয়েছে, সান ফ্রান্সিসকো যাচ্ছে। ভানি বলছিল তুমি আগে বললে আমি অন্য একটি ডেট দিতাম, এখন তুমি ফিরে আসার পরই ডেট দিব। তবে মহেশ সোজা বলে দেয়, দেখো ভানি, আমি তোমাকে বিয়ে করতে পারছি না, আমার অন্য একজনের সাথে রিলেশন আছে। আর এটা শোনার পরই ভানির সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যায়। ভানি বেহুশ হয়ে ম্যারেজ রেজিস্টার অফিসের মধ্যেই পড়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় 6 মাস পর। ওই ঘটনার পর ভানির ডায়েরিতে যা কিছু লিখেছিল সব ছিঁড়ে ফেলেছে। ভানি ওই লাইফটি ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা তো যতই চেষ্টা করুক হৃদয়ের মধ্যে গেঁথে আছে, কিছুতেই ভুলতে পারছে না। ভানির মা, ভানির বাবা, তারাও যথাসম্ভব ভানিকে আবার নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এই জন্য ভানি একটি নিউজ চ্যানেলে চাকরির জন্য আবেদন করেছিল। আজই তার ইন্টারভিউ। এই জন্য ভানির বাবা ভানিকে সেই নিউজ চ্যানেলে ড্রপ করে দিয়ে আসছিল। এখানে ভানির বাবার কথা আমরা এটাও জানতে পারি, ভানি ইদানিং ছোটোখাটো বিষয়গুলো ভুলে যাচ্ছে। এই জন্য ভানির বাবা বলছিল, যেমনটা ছোটোখাটো বিষয়গুলো ভুলে যাস, ওই ঘটনার কথাও ভুলে যা, তোর জন্যই ভালো হবে। তবে যেতে যেতে ভানি বাইকে থাকা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি সিগারেট টানতে টানতে বাইক রাইড করছে। এরপর ভানির বাবা ভানিকে ওই নিউজ চ্যানেল অফিসের সামনে ড্রপ করে চলে যায়। ভানিও কার থেকে নেমে খেয়াল করে তার শুলেসটি খোলা। এই জন্য ভানি তার হাতের ওই ডায়েরিটি পাশে রেখে শুর লেস লাগাচ্ছিল। ঠিক তখনই ওই ছেলেটি এসে পড়ে, যাকে ভানি একটু আগে দেখেছিল। তবে তাকে দেখা মাত্রই ভানি দ্রুত তার শুলেস লাগিয়ে অফিসের মধ্যে চলে যায়। তবে তড়িঘড়ি করতে গিয়ে ভানি তার ডায়েরি ফেলে গেছে। আর ওই ছেলেটি সেই ডায়েরিটি দেখতে পায়। ভানি নিউজ চ্যানেল অফিসে গিয়ে নেহা আর ঋত্বিক নামে এই দুই ব্যক্তির সাথে কথা বলছে। যদিও ভানির জার্নালিজমে টপার ছিল, তারপরও নেহা ভানিকে বলে আমাদের ট্যালেন্টের প্রয়োজন নেই, তোমার ইগো থাকতে হবে। কারণ আমাদের এই প্রফেশনে সেলিব্রিটিস, ফিল্ম অ্যাক্টর এদের ইন্টারভিউ নিতে হয়, আর তার সাথে তোমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। তবে ভানি গত 6 মাস যাবৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই। তারপরও ভানি লিখতে খুবই পছন্দ করে, আর ভানি এখন লিখতে চায়। এজন্য নেহা ভানিকে বলে যে আপাতত তোমাকে আমরা ইন্টার্নশিপ হিসেবে রাখছি। এরপর ভানি বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভানির ওই ডায়েরি হাতে সেই ছেলেটি আসে। ছেলেটি এসে ভানির হাতে ভানির ডায়েরিটি দিয়ে অফিসের মধ্যে ঢুকে ঋত্বিককে ইচ্ছামতো পেরাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে ক্রিশ কাপুর। সে একজন মিউজিক আর্টিস্ট। ক্রিশদের জোশ নামে একটি ব্যান্ড আছে, তারা কয়েকজন বন্ধু মিলে ওই ব্যান্ডে কাজ করে। যদিও ব্যান্ডের গানগুলো ক্রিশ নিজে কম্পোজ করে এবং লিড রোল প্লে করে, তারপরও তাদের ব্যান্ডের রিভিউতে ক্লিউ নামে তাদের ব্যান্ডের এক সদস্যের নাম এসেছে। কোথাও ক্রিশের কোনো নামই নেই। মূলত ক্লিউর বাবা তার ছেলেকে তোলার জন্যই ঋত্বিককে দিয়ে ওই রিভিউটি করিয়েছিল। আর এজন্যই ক্রিশ রেগে ঋত্বিককে পেটাচ্ছে। আর ঋত্বিককে পিটিয়ে চলে যাওয়ার সময় ক্রিশ ভানিকে বলে যায় তুমি খুব ভালো লিখো। তার মানে এই সময়ের মধ্যে ক্রিশ ভানির ডায়েরির কিছু অংশ পড়েছে। ক্রিশদের আজ একটি স্টেজে পারফর্ম করার কথা, এই জন্য তারা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্রিশ এসে ক্লিউর সাথে ঝামেলা বাঁধায়। কারণ ক্রিশের কথা সব কিছু আমি করি, আর নাম নিচ্ছে ক্লিউ। আমাকে ছাড়া তোমরা কিছুই না, আমাকে ছাড়া এই ব্যান্ডই টিকবে না।
আবার এদিকে ক্রিস যে ঋত্বিককে পিটিয়েছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তাই তাদের ব্যান্ডের নামও এখন বদনাম হচ্ছে। এই জন্য ব্যান্ডের অন্য সদস্যরা বলে দেয় তুই যেহেতু সবকিছু তাহলে তুই একাই পারফর্ম কর। এই জন্য সবাই রাগ করে ক্রিসকে রেখেই চলে যায়। আর ক্রিসও ছিল খুব রাগী স্বভাবের। ক্রিসের কথা কাউকে প্রয়োজন নেই, তাই ক্রিস একাই সিস্টেমে মিউজিক সেট করে একাই পারফর্ম করে। আর এভাবেই ক্রিসের সিঙ্গেল পারফরমেন্স পুরো সুপারহিট হয়ে যায়। অন্যদিকে ভানি ওই ঘটনার পর থেকে লেখা বন্ধ করে রেখেছিল। এখন যেহেতু সে নতুন করে আবার শুরু করতে চাইছে, তাই ভানি লিখতে চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই ভানি লিখতে পারছে না। মনে হচ্ছে মহেশ শুধু তার ভালোবাসাকে নিয়ে যায়নি, তার সবথেকে বড় অস্ত্র তার রাইটিং ট্যালেন্টটাও নিয়ে গেছে। এদিকে ক্রিসের পারফরমেন্স শেষ, অন্য সবাই চলে গেলেও ক্রিসের বন্ধু ভিকি এখনও আছে। এই ভিকি মূলত এখানে থেকে পড়াশোনা করে। ভিকির বাবা বড় একজন ব্যবসায়ী। ভিকির পড়াশোনার জন্য ভিকিকে টাকা পাঠায়, আর ভিকি ক্রিসদের মতো তার বন্ধুদের পিছে সে টাকা ঢালে। ভিকি ক্রিসকে বোঝানোর চেষ্টা করছিল, ভাই আমাদের তো সবাই একসাথে থাকতে হবে, একসাথে না থাকলে আমরা বড় হতে পারবো কি করে। আর ভিকির কাছে বর্তমানে একটি অফারও আছে। এই জন্য ভিকি পরবর্তী দিনই ক্রিসকে একটি সেটে নিয়ে যায়। এটা মূলত শহরের হিপ হপ লিজেন্ড প্রিন্সের সেট। এই প্রিন্সের প্রত্যেকটি গান ইউটিউবে 100 মিলিয়ন ক্রস করে যায়। আর তাদের কাজ হচ্ছে প্রিন্সের সাথে কোলাপ করে একটি গান তৈরি করা। আর সেটা যদি একবার তারা করতে পারে তাহলে প্রিন্সের ওই 100 মিলিয়ন গানের মধ্যে ক্রিসেরও নাম থাকবে। আর এরপর থেকে ক্রিস নিজেই নিজের কাজ করতে পারবে। এই ব্যক্তির নাম হচ্ছে ভিনিত। ভিনিত মূলত প্রিন্সের মতো বড় বড় হিপ হপ লিজেন্ড যারা আছে, মানে বড় বড় সিঙ্গার, তাদেরকে ম্যানেজ করে। সে একটি বড় রেকর্ডিং কোম্পানির মালিকও বলা চলে। এবার যে মিউজিক ফেস্টিভ্যাল হবে সেখানে প্রিন্সের গান থাকবে, কিন্তু প্রিন্স একঘেয়েমি গান গেয়ে গিয়ে বিরক্ত হয়ে গেছে। প্রিন্স এখন নতুন কিছু চাচ্ছে। তাদের সাথে যে সকল আর্টিস্টরা রয়েছে, মানে যারা কাজ করতো, তাদের দেয়া গান প্রিন্স পছন্দ করছে না। এর জন্য নতুন কারোর খোঁজ করা হচ্ছে। আর ভিনিত ক্রিসকে বোঝায় আমরা এই সুযোগটা নতুনদের দিতে চাচ্ছি। তবে ক্রিসও বিষয়টি বুঝতে পারছে। ক্রিসও ভিনিতকে সোজা বলে দেয়, তোমাদের এক্সিস্টিং কম্পোজারদের গান তোমাদের লিজেন্ড পছন্দ করছে না, আর এখন তোমরা নতুন কারোর গান নিয়ে সেটা তোমাদের বলে চালিয়ে দিবে, সবকিছু ব্যবহার করবে আমার, আর নাম হবে তোমাদের। এই জন্য ক্রিস দাবি করে আমি কলাপ ঠিকই করব, কিন্তু ক্রেডিট আমাকে দিতে হবে। তার সাথে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন তো থাকবেই। এদিকে প্রিন্সকে যেসব গান শোনানো হয়েছে, প্রিন্স সেসব গান শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই ক্রিসের চোখ পড়ে ভানির দিকে, কারণ ভানির আজ প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তবে সিকিউরিটি কিছুতেই ভানিকে ঢুকতে দিচ্ছে না। এই জন্য ক্রিস এগিয়ে যায়। আর ক্রিস ভানির লেখা সম্পর্কে ভালো করে জানে যে ভানি খুব ভালো গান লিখতে পারে। এই জন্য ক্রিস ভিনিতকে বলে, মাত্র 3 দিনের মধ্যে আমি আপনার গান তৈরি করে দিব। এরপর ক্রিস ভানিকে নিজের লোক বলে ভিতরে নিয়ে আসে। ওটার সময় ভানি তার ডায়েরিটি ক্রিসের হাতে দিয়ে ভিনিতের সাথে কথা বলে যে প্রিন্স স্যারের সাথে আমার একটি ইন্টারভিউ আছে, কিন্তু ভিনিত বলে দেয় আপনি 2 মাস পর আসবেন। অন্যদিকে ক্রিস ভানির ডায়েরির প্রথম পাতায় থাকা ওই গানটির কম্পোজ শুরু করে। আর মুহূর্তের মধ্যেই সবার নজর পড়ে ক্রিসের দিকে। আর ক্রিসের ইনস্ট্যান্ট কম্পোজ করা ওই গানটি প্রিন্সেরও পছন্দ হয়ে যায়। তবে প্রিন্স জানতে চাচ্ছে এর পরবর্তী লাইন কি হবে। ক্রিস বলে আমি জানি না, যে লিখেছে সে জানে। ক্রিস তখন ভানিকে দেখিয়ে দেয়। আর এরপরে তাদের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিটি হচ্ছে ভানি ক্রিসের সাথে কলাপ করে প্রিন্সের জন্য একটি গান তৈরি করে দিবে। আর এর বিনিময়ে প্রোগ্রামের আগে ক্রিস ভানিকে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিবে। তার সাথে সোশ্যাল মিডিয়াতে ব্রডকাস্টিং তো থাকবেই। আর এত বড় একটা সুযোগের কথা শুনে নেহাও রাজি হয়ে যায়। আর এরপর অফিসের কাজ শেষ করে ভানি ক্রিসের স্টুডিওতে চলে যায়। তবে ভানি প্রথমেই ক্রিসকে বলে দেয় যা কিছু করার 8:30টার মধ্যে শেষ করতে হবে। আমি 8:30টার পর থাকতে পারবো না। আর আমার সামনে সিগারেট খেতে পারবেন না, গালি দিতে পারবেন না, এতে আমি কমফোর্ট ফিল করি না। ক্রিসও বলে ঠিক আছে, 1 মিনিটও দেরি করাবো না। ভানি জানতে চাচ্ছিল আপনি কোন ধরনের গান চাচ্ছেন, আপনি বলুন আমি লিখে দিচ্ছি। ক্রিস বলে তোমার ডায়েরির প্রথম ছেঁড়া পাতায় যে গানটি আছে আমি ওই গানটি চাচ্ছি। ভানি বলে ওই গানটি আমি অনেক আগে লিখেছিলাম, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছি, কি লিখেছিলাম আমার মনে নেই। ক্রিস জানতে চায় তুমি পৃষ্ঠা ছিঁড়ো কি জন্য। ভানি বলে দেখুন এটা আপনার জানার বিষয় না, আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে, এর জন্য আমি সবকিছু ডায়েরিতে লিখে রাখি। এরপর ভানি লেখার চেষ্টা করে, কিন্তু ডায়েরিটা খোলা মাত্রই ভানির মহেশের কথা মনে পড়ে। সেই দিনের কথা মনে পড়ে যায়। আর এভাবে অনেক সময় পার হয়ে যায়। ভানি কিছু লিখতে পারছে না। ভানি ক্রিসকে বলে আমি চেষ্টা করছি, কিন্তু মাথায় কিছু আসছে না। এদিকে সময় কম। ভানি বলছিল একদম সাইলেন্ট জায়গায় আমি লিখতে পারছি না। ক্রিস তখন একটি মিউজিক প্লে করে দেয় যে এখন তো লিখো। অবশ্য এরপরই ভানি উঠে চলে যাচ্ছিল। ভানির কথা হিট গান এরকম জায়গায় লেখা যায় না। এখানে গান গাওয়া হয়, গান তৈরি করা হয় না। একটা হিট গান আসে 2-3 মাস থাকে চলে যায়, কিন্তু এভারগ্রিন গান যেগুলো সেগুলো মানুষের হৃদয়ে গেঁথে থাকে, সেগুলো হুটহাট লেখা হয় না। এর জন্য মানুষের স্পেশাল মোমেন্ট থাকে। সেই মোমেন্টগুলোয় মানুষ নিজেদের সুখ দুঃখ আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে একটি গান লিখে
আর সেটি সারা জীবন মানুষের হৃদয়ে গেঁথে থাকে। মূলত ভানি এটাই বোঝাতে চাচ্ছে যে এর জন্য স্পেশাল মুহূর্তের প্রয়োজন। হুটহাট করে এসব গান লেখা সম্ভব নয়। ক্রিসও বিষয়টি বুঝতে পারে, আর এই জন্য ক্রিস ভানিকে একটি ক্রিকেট প্র্যাকটিস প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। মূলত ক্রিসের যখনই মন খারাপ থাকে, ক্রিস এখানে এসে ক্রিকেট প্র্যাকটিস করে। ক্রিস তার ক্রিকেট প্র্যাকটিস করার মধ্যে ভানিকে এটাই বোঝাতে চেষ্টা করে যে ধরো এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, লাস্ট বলে 5 রান দরকার। কোহলি ব্যাট করছে, পুরো স্টেডিয়াম ভরা দর্শক, তার মধ্যে কোহলি 6 মেরে দিল। এখন সবাই কোহলির নাম নিচ্ছে। সেই মুহূর্তটা অনুভব করার চেষ্টা করো। মূলত ভানি যে অনুভূতির কথা বলেছিল, স্পেশাল মুহূর্তের কথা বলেছিল, ক্রিস এটাই বোঝাতে চাইছে সেসব অনুভবও করা যায়। আর ভানিও বিষয়টা বুঝতে পেরে ক্রিসের জন্য একটি গানের লিরিক্স লিখে ফেলে। আর এখান থেকে শুরু হয় নতুন একটি চ্যাপ্টার। ভানি লিরিক্স লিখছে আর ক্রিস সেগুলো কম্পোজ করছে। ভানিও তার লেখার শক্তি যেন ফিরে পেয়েছে। তবে সারাদিন যাই করুক না কেন, ক্রিস ঠিক 8:30 আগেই ভানিকে বাড়ির সামনে ড্রপ করে দেয়। এভাবে চলতে চলতে ভানিও ক্রিসের সাথে আরও বেশি কানেক্টেড হয়ে যায়। এতদিন পর ভানির মুখেও হাসি ফুটেছে, বাঁচার আশা জেগেছে। ভানি যেন আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে এর মধ্যে একদিন ক্রিস আর ভানি যখন স্টুডিওতে যাচ্ছিল, ট্রাফিক সিগন্যালে এক ব্যক্তিকে মাতাল অবস্থায় দেখা যায়। ক্রিস এই বিষয়টি দেখার পর থেকে ক্রিসেরও কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছিল। এরপর স্টুডিওতে গিয়ে ক্রিস ফাইনাল গানটি শোনানোর পর প্রিন্সের গানটি পছন্দ করে। কিন্তু ভিনিত বলছিল প্রিন্স গাইবে আর র্যাপ থাকবে না, এটা কিভাবে সম্ভব? এই গানের মধ্যে র্যাপ অ্যাড করতে হবে। ক্রিসের মাথায় তখনও সিগন্যালের ওই ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। তাই ক্রিস বল ঠিক আছে, পরশু পেয়ে যাবেন। এই জন্য প্রিন্স আর ভিনিত খুশিতে খুশিতে চলে যায়। তবে ভানি বলছিল এত কষ্ট করে আমরা গান বানালাম, এখন চেঞ্জ করব কেন? ক্রিস বোঝায় দেখো, তুমি যেমন গান লিখেছ যাতে প্রিন্সের ইন্টারভিউ নিতে পারো, আমিও হিট বানানোর জন্য গানটি বানিয়েছি। র্যাপ ছাড়া প্রিন্স গান গাইবে না। ভানি বলে ওকে বোঝাও যে এই গানের মধ্যে ফিলিংস আছে, মানুষ পছন্দ করবে। আর তুমি যদি কম্প্রোমাইজ করো, গান তো হিট হবে, তুমি তো সন্তুষ্ট হবে না, তাই না? ক্রিসের কথা, আমার সন্তুষ্টির জন্য আমি গান বানাতে চাই না, আমার টাকার দরকার। আর এটা শুনেই ভানি চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আসে। আর এরপরই আমরা জানতে পারি সিগন্যালে মদ খেয়ে যে লোকটা ঝামেলা করছিল সে ক্রিসের বাবা অশোক কাপুর। মাঝে মধ্যে মাতাল অবস্থায় এমনটা করে। তবে আগে এমন ছিল না। ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে। তবে পুলিশ ক্রিসকে ওয়ার্নিং দিয়ে যায়, এরপর থেকে এমন করলে দুজনকে জেলে পাঠাবো। ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে তার বাবা তার কোনো খেয়ালই রাখেনি, শুধু মদের নেশা পড়েছিল। আর এর জন্যই ক্রিস আজও স্ট্রাগল করছে। তাই ক্রিসের বাবার উপর ক্রিস বিরক্ত হয়ে গেছে। এই জন্য ক্রিস তার বাবাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যায় এবং কিছু টাকা ছুড়ে দিয়ে বলে দেয় এগুলো দিয়ে মদ খেয়ে মরো যাও বলে ক্রিস চলে যায়। আর সব কিছু জানার পর ভানিও এখন বুঝতে পারছে ক্রিসের মনের মধ্যে কতটা কষ্ট জমে আছে আর ক্রিস কেন টাকার কথা বলেছে। ক্রিস সেখান থেকে ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছিল। তখনই ভানি আসে। ভানি ক্রিসকে নিজের বিষয়ে বলে যে কিভাবে মহেশ তাকে ধোঁকা দিয়েছিল আর এরপর ভানি কিভাবে ভেঙে পড়েছিল। সাথে ভানি এটাও বলে যখন আমার সব শেষ হয়ে গিয়েছিল তখন তোমাকে দেখে আমার মধ্যে আবার আশা জেগেছে, আমি হাসতে শিখেছি। যে লেখা আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে দেখে আমার লিখতে ইচ্ছা জেগেছে। তোমার জন্য আমি যেমন এখন সব ফিল করছি, তুমি যেভাবে আমাকে আমার পাস ফলাতে সাহায্য করেছ, আমিও তো তোমাকে সেভাবে সাহায্য করতে পারি, তবে তুমি না চাইলে দরকার নেই। ঠিক তখনই ক্রিস ভানিকে বলে ভানি হেল্প মি। এরপরে ক্রিস আর ভানি একটি বার থেকে অশোককে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে ভর্তি করে। তবে এখানে 1 বছরে প্রায় 9 লক্ষ টাকা দিতে হবে, ভর্তির সময় অর্ধেকটা। এত টাকা এখন ক্রিস কোথায় পাবে? এই জন্য ক্রিস বাধ্য হয়ে ভিনিতের কাছে তার তৈরি করা ওই গানের কপিরাইট বিক্রি করে দেয়, যে জন্য গানের কোথাও ক্রিসের নাম থাকবে না, কোনো ক্রেডিট থাকবে না। ক্রিসেরও কিছু করার নেই, তাই ক্রিস এগ্রিমেন্ট পেপার সাইন করে দেয়। আর ভিনিত যাওয়ার আগে ক্রিসকে প্রোগ্রামের একটি টিকিট দিয়ে যায়। এদিকে ভানি প্রিন্সের ইন্টারভিউ নিয়ে নেয়। ভানিও ক্রিসের কষ্টটা বুঝতে পারছে যে ক্রিস শুধু তার গানটি বিক্রি করেনি, তার স্বপ্ন বিক্রি করে দিয়েছে। এরপর ক্রিস ভানিকে ড্রপ করে দিতে চায়। ক্রিস বলছিল আমার হাতে অল্প কিছু সময় আছে। ভানি বলে কেন, কাল তো দেখা হবে। ক্রিস বলে দেখা করে কি হবে, তোমার গান লেখার কথা ছিল, তুমি লিখে দিয়েছ, প্রিন্স খুশি হয়েছে, ইন্টারভিউ পেয়েছ, তোমার জব সেটেল। আর আমার টাকার দরকার ছিল, আমিও টাকা পেয়েছি, সবাই এখন খুশি। শুরু হওয়ার আগেই স্টোরি শেষ। এর মধ্যে 8:30 বেজে যাওয়ায় ক্রিস ভানির হাত ছেড়ে দিয়ে বলে যতটুকু সময় ছিল সেটাও এখন শেষ হয়ে গেল, বলে ক্রিস চলে যায়। ভানিও তখন দাঁড়িয়ে পিছে থেকে দেখে যাচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। টিভিতে ভানির ইন্টারভিউ এসেছে। ভানির বাবা মা খুশিতেও ইন্টারভিউ দেখছে। তবে ভানি তার ডায়েরি খুলেই ডায়েরিতে একটি টিকিট পায়। আর এখান থেকে সিন চলে যায় মিউজিক ফেস্টিভ্যালে। প্রিন্স পারফর্ম করছে।
আর এই গানের স্রষ্টা সাধারণ এক দর্শকের মতো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ভানিকেও দেখা যায়। ভানিও মূলত ক্রিসের জন্য এখানে এসেছে, আর ভানি ক্রিসের সাথে দেখাও করে। তবে মানুষের ধাক্কাধাক্কিতে দুজনই এতটাই কাছে চলে আসে, তারা আর ইমোশন কন্ট্রোল করতে না পেরে মিষ্টিমুখ করে নেয়। আর আজকালকার মডার্ন ছেলেমেয়ে, পরেরটা কি হয়েছে নাইবা বললাম, তবে বুঝতে হবে ভালোবাসা বলে কথা। যাই হোক, পরবর্তী দিনই ক্রিস তার বন্ধুদের সাথে দেখা করে পিছনের সব কিছু ভুলে আবার তাদের ব্যান্ডের কাজ শুরু করে। ভানিও লিরিক্স লিখছে, ক্রিস কম্পোজ করছে, সবাই মিলে এখন ব্যান্ডের নতুন গান বানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এর মধ্যে একদিন ভানিকে বাড়ির সামনে ড্রপ করতে গেলে ভানির বাবা মা ভানির সাথে ক্রিসকেও দেখে ফেলে। এমন একটা মুহূর্ত, এদিকে আবার ক্রিস তখন বিড়ি ফুঁকছে। ভানি এবং ক্রিসও বিষয়টি বুঝতে পারে, আর এরপর বাড়ি ফিরতেই ভানির মা ভানির পিছু লাগে। কারণ একবার এক ছেলেকে ভালোবেসে ভানির কী অবস্থা হয়েছিল তার মা ভালো করেই জানে। আর এখন এমন একটা ছেলের সাথে যে কিনা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে। অবশ্য ভানির মায়ের কথায় যথেষ্ট যুক্তিও আছে। ছেলে মেয়েকে মানুষ করবে, বড় হয়ে যখন যাকে খুশি ভালোবাসবে, আর দুদিন পর ধোকা খেয়ে এসে নিজে জীবন দিতে যাবে, তখন তো বাবা মাকে সাফার করতে হবে। এর জন্য ভানির মা ভানিকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে যে এমন ছেলে 2 দিন পর ধোকা দিয়ে পালিয়ে যাবে, আর তোর তখন কি হবে। এদিকে ভানি ভুল করে ব্যাগ ফেলে এসেছিল, তাই ক্রিস ওই ব্যাগটি দিতে এলে ভানির মায়ের সব কথা শুনতে পায়। ক্রিসও বুঝতে পারছে এমনটা বলাই স্বাভাবিক। তবে এরপরই ভানির মা ভানিকে ওই দিনের কথা বলছিল যেদিন মহেশ তাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। আর ওই দিনের সেই ঘটনার কথা চিন্তা করেই ভানি এক সময় বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক যেমনটা ওই দিন হয়েছিল। সাথে সাথে ভানিকে হসপিটালে নেওয়া হয়। ডক্টর ভানির কিছু টেস্টও করে। এরপর ভানির বাবা মাকে জানায় তেমন কোনো সমস্যা নেই, তবে একজন নিউরোলজিস্টকে দেখাবেন। ভানির বাবা তাই নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট আনতে যাচ্ছিল। তখনই ক্রিসকে দেখে ক্রিসকেও বলে তুমি ওর সাথে দেখা করতে পারো বলে ভানির বাবা চলে যাচ্ছিল। আর ভানির মা ক্রিসকে বলে আমার মেয়েকে বিয়ে করবে, যদি বিয়ে না করো এখনই ছেড়ে দাও, তুমি অনেক মেয়ে পেয়ে যাবে, আমার মেয়ে কোনো টাইম পাস নয়। ক্রিসও বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে সে কিভাবে উত্তর দিবে। তখনই ভানির বাবা এসে ভানির মাকে নিয়ে যায়। আর এরপর ক্রিস ভিতরে গিয়ে ভানির পাশে বসে ভানিকে বলে চলো বিয়ে করে ফেলি। ভানি হেসে বলে বিয়ের মানে বোঝো। ভানিও বুঝতে পারে ভানির মা হয়তো বা ক্রিসকে কিছু বলেছে। তবে ভানি ক্রিসকে বোঝায়। ভানি মহেশের কথা বলে যে মহেশের সাথে যখন তার রিলেশন ছিল তখন মহেশের স্বপ্নকে সে নিজের স্বপ্ন মনে করত, নিজের স্বপ্নকে কখনো গুরুত্ব দেয়নি। আজ মহেশ তার স্বপ্ন ভেঙে চলে গেছে। ভানির কথা তুমিও আমার মতো করো না, নিজের স্বপ্নের গুরুত্ব দাও, স্বপ্ন বাস্তবায়ন করো। আজ হয়তো বা কাল বিয়ে ঠিকই হবে, যদি না হয় তাতে কোনো আফসোস থাকবে না। আফসোস তখনই থাকবে যখন তুমি সুপারস্টার হতে না পারবে। তুমি সবসময় চেয়েছো সুপারস্টার হবে, সবাই তোমাকে জানবে, তোমার নাম বলবে। যাও তুমি সেটা অর্জন করো, আমি সবসময় তোমার জন্য আছি। এরপর ভানিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে ক্রিসরা ইউটিউবে একটি অডিও প্রকাশ করেছিল যেটা ব্যাপক সাড়া মিলেছে। আর ওই অডিও ক্লিপটির জন্য ভিডিও তৈরি করতে ক্রিসরা গোয়াতে যায়। আর সেখানে হোটেলের সামনে গিয়ে দেখে শত শত ফ্যানরা ক্রিসদের জন্য অপেক্ষা করছে। তাদের কাছে ক্রিসের গান ঠিকই পৌঁছেছে, তারা ক্রিসকে কখনো দেখেনি, তাই এক পলক দেখার জন্য তারা এসে অপেক্ষা করছে। ক্রিস তো কল্পনাও করতে পারেনি তার জন্য এত মানুষ অপেক্ষা করবে। ভিকিও ক্রিসকে বলে ভাই তুই সুপারস্টার হয়ে গেছিস। আর ক্রিসের এই সফলতা দেখে ভিনি তো এসেছে। অন্যদিকে ভানি নিউরোলজিস্টের কাছে গিয়েছে। তবে সে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভানির ব্রেনে তেমন কোনো সমস্যা নেই। তবে ভানি ইদানিং সব কিছু ভুলে যাচ্ছে, এমনকি আজকের ডেট পর্যন্ত ভানির মনে নেই। ভানির সাথে মাত্র যে বিষয় নিয়ে কথা বলা হয় কিছুক্ষণ পর ভানি সেটা মনে করতে পারে না, সবই ভুলে যাচ্ছে। আর এজন্যই অনেক আগে থেকেই ভানি সবসময় ডায়েরি মেনটেন করে। ডক্টর সব কিছু বুঝতে পেরে ভানিকে জানায় ভানির আলজেইমার হয়েছে। সাথে ডক্টর ভানিকে বলে আস্তে আস্তে তুমি তোমার সব কিছু ভুলে যাবে। তোমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু, ভালোবাসা মানুষ সবাইকে সবার সাথে তোমার এই বিষয়টি শেয়ার করতে হবে। কারণ এখন তুমি ছোটোখাটো বিষয়গুলো ভুলে যাচ্ছ, ধীরে ধীরে তুমি ব্যক্তিকেও ভুলে যাবে, তোমার সাথে ঘটা ঘটনার কথা ভুলে যাবে। পাস্ট এবং প্রেজেন্ট কোনটা কখন ঘটছে, কতটা ঘটেছে কিছুই বুঝতে পারবে না, দুটো একসাথে হয়ে যাবে, তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে। আর আলজেইমারের কথা জানতে পেরে ভানিও কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভানি পুরো হতভম্ব হয়ে যায়। এরপর ভানি বাড়িতে চলে যাচ্ছিল। এদিকে ক্রিস 2 দিন যাবৎ ভানিকে ফোনে না পেয়ে খুবই উদ্বিগ্ন। তাই ক্রিস এখানে আসা মাত্রই ভানির সাথে দেখা করে। ভানিও ক্রিসকে তার সমস্যার কথা বলতেই যাচ্ছিল, কিন্তু ক্রিসের সফলতার গল্প শুনে ভানি কিছুই বলতে পারছে না। ক্রিস ভানিকে বলছিল সে সারা জীবন যে স্বপ্নটা দেখে এসেছে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সারা দেশের মানুষ তাকে চিনবে, তাকে জানবে, তার গান শুনবে। আজ সেই দিন এসে গেছে। আর ক্রিসের মুখে এসব শোনার পর ভানি তার সমস্যার কথাটি বলতে গিয়েও
নিজের মধ্যে চেপে রাখে। এরপর ভানি তার অফিসে যায়, আর অফিসে গিয়ে জানতে পারে তার কোম্পানিতে নতুন একজন ইনভেস্টর এসেছে, আর সে এখন এই কোম্পানির একজন পার্টনার। আর এই সেই মহেশ যে ভানিকে একসময় ধোকা দিয়ে চলে গিয়েছিল। মহেশকে এভাবে এখানে দেখতে পাবে ভানিও সেটা কখনোই কল্পনা করেনি, আর এখন সে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও বুঝতে পারছে না। এদিকে আবার মহেশ এই কোম্পানিতে যোগদান করায় আজ একটি সেলিব্রেশন পার্টি হবে, আর সেই পার্টিতে ভানিকে ইনভাইটও করে। এরপর ভানি ক্রিসের সাথে দেখা করে। ক্রিসদের শো করার জন্য নর্থ ইন্ডিয়াতে যেতে হবে, কয়েকদিনের মধ্যে ফিরেও আসবে। এই জন্য ক্রিস প্রস্তুতি নিচ্ছে। তখনই ভানি ক্রিসকে বলে, আমি চাকরি ছেড়ে দিব। ক্রিস জানতে চায় কেন, কোনো সমস্যা হচ্ছে? সব তো ঠিকঠাকই চলছিল। ভানি তখন একটু ওভার রিঅ্যাক্ট করার চেষ্টা করে, মানে অ্যাকচুয়ালি মহেশের জন্য যে সে চাকরি ছেড়ে দিবে সেটা তো বলতে পারছে না, তা অন্য কারণ দেখাচ্ছিল। আর বকবক করতে করতে ক্রিসের কাপড় চোপড় গোছাচ্ছিল। তখনই ক্রিস বলে, ভানি কিছুক্ষণ আগেই তো আমরা দুজন মিলে কাপড় গুছিয়েছি, এই তো সেই ব্যাগ। ভানিও স্পষ্টই বুঝতে পারছে কিছুক্ষণ আগের ঘটনা সে ভুলে গেছে, তার মানে আলজাইমার তাকে গ্রাস করছে। তবে ক্রিস এখনও বিষয়টি না জানলেও ক্রিসও গিস করতে পারছিল ভানির কোনো একটা প্রবলেম হয়তো বা হচ্ছে। এই জন্য যাওয়ার আগেও ক্রিস ভানিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ভানি বলে, আরে একদমই ঠিক আছি, তুমি এতগুলো প্ল্যানের কথা বলেছো তো, তাই কনফিউজড হয়ে গিয়েছিলাম। ভানি হাসি মুখে ক্রিসদের বিদায় দেয়। এরপর অফিসের সেলিব্রেশন পার্টিতে যায়। তবে পার্টিতে গিয়ে ভানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি বারবার ভানিকে নাম জিজ্ঞেস করছে, ভানি বলতে পারছে না। ঠিক তখনই মহেশ আসে আর ভানিকে দেখে ভিতরে নিয়ে যায়। মহেশ ভানিকে তাদের কলেজ লাইফের কথাগুলো বলছিল। ঠিক তখনই ভানির মধ্যে একটা পরিবর্তন আসে। ঠিক যেমনটা ডক্টর বলেছিল, এমন একটা সময় আসবে যখন তোমার পাস্ট এবং প্রেজেন্ট গুলিয়ে যাবে। আর এই সেই সময় মহেশও ভানিকে একা পেয়ে ভানিকে আবার পটাতে চেষ্টা করছিল, মানে ভানিকে ইউজ করার জন্য ভানির সংস্পর্শে যেতে চেষ্টা করছে। মহেশের সংস্পর্শে মহেশের কথাগুলো শুনে ভানি এক মুহূর্তের জন্য আবার পাস্টে চলে গেছে। এর মধ্যে যা কিছু ঘটেছিল ভানি সবই ভুলে গেছে। ভানি মনে করছে মহেশের সাথে রিলেশন থাকা অবস্থায় সে যেমনটা ছিল এখনও ঠিক তেমনই আছে, আর ভানি সেভাবে রিয়াক্ট করছিল। ভানি মহেশকে বলেই বসে, আমরা তো বিয়ে করছি তাই না? মহেশ তো আশ্চর্য হয়ে যায়। মহেশ হেসে বলছিল, বিয়ে করবো আমরা? পাগল হয়েছ? ঠিক তখনই ভানি মহেশের হাত ধরে বলে, তুমি তো আমাকে প্রপোজ করেছিলে, এখন কেন হাসছ? তোমার বাবা মা কিছু বলেছে? মহেশ বলছিল, বাবা মা কোত্থেকে এলো? আর তুমি আমার হাত ছাড়ো, আমরা পরে কথা বলবো। ভানিও উত্তেজিত হয়ে উচ্চস্বরে মহেশের কাছে জানতে চায়, পরে কেন কথা বলতে হবে, এখন বলে সমস্যা কি? পুরো পার্টির সবাই তখন মহেশ আর ভানির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই মহেশের ওয়াইফ এসে পড়ে। মহেশের ওয়াইফ জানতে চায় কি সমস্যা। মহেশ তাকে বোঝায়, কোনো সমস্যাই হয়নি, ও আমাদের অফিসের এমপ্লয়ি, চাকরি চলে যাচ্ছে তো এই জন্য সিন ক্রিয়েট করছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। মহেশ সিকিউরিটি ডেকে দ্রুত ভানিকে এখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। আর এসব শুনে ভানিও কষ্ট পাচ্ছে, কারণ ভানি তো আর বর্তমানে নেই, ভানি তো পাস্টে আছে। ভানি তো এখনও মনে করছে মহেশ তাকে ভালোবাসে, তাদের রিলেশন চলছিল। এজন্য ভানি কাঁদতে কাঁদতে পার্টি থেকে বের হয়ে যাচ্ছিল। তবে বের হওয়ার সময় কার্পেটে পা বেঁধে ভানি পড়ে যায় আর ব্যাগ ফেলেই সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিসও বিমানে উঠবে, তাই বারবার ভানিকে কল করছে, কিন্তু ভানির ফোনটা ওই ব্যাগে, আর ব্যাগ এখন এখানে পড়ে আছে, তাই ভানিও ফোন পিক করছে না। ক্রিসও অনেক চিন্তা করছে। ক্রিস বিমানের সিঁড়িতে পা রাখার আগ পর্যন্ত ভানিকে কল করে যাচ্ছে। তবে ফোন বাজার আওয়াজ পেয়ে সেখানে সিকিউরিটি ফোনটি রিসিভ করে, আর সিকিউরিটির কাছে ক্রিস সব কিছু জানতে পারে। আর এই সব শোনার পর কিসের প্রোগ্রাম, ক্রিস বিমানে না উঠে সবাইকে ফেলে দৌড়ে বিমানবন্দর থেকে বের হয়ে সোজা সেই পার্টির ওখানে চলে যায়। এরপর সিকিউরিটির কাছে পুরো বিষয়টা জানতে পেরে ক্রিস ভানির ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে ভানির রিপোর্ট দেখতে পায়, আর ওই রিপোর্টটা পড়েই ক্রিস বুঝতে পারে ভানি আলজাইমারে ভুগছে। এরপর সেই ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে ক্রিস ভানিকে পায়। ভানিও ক্রিসকে দেখে বলছিল, সব তো জেনে গেছো তাই না? জেনেই যেহেতু গিয়েছো, আবার ফিরে এসেছো কেন? ক্রিস বলে, তোমার কি মনে হয় তুমি না বললে আমি জানতে পারবো না? ক্রিস বোঝানোর চেষ্টা করে, দুনিয়াতে অনেক ডক্টর আছে, আমরা ট্রিটমেন্ট করাবো। ভানি বারবারই বলছে তুমি চলে যাও। ভানি তখন কাঁদতে কাঁদতে বলে, এই রোগের কোনো চিকিৎসা নেই, যেই ডক্টরের কাছেই যাবে সেই বলবে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। যেই ব্যক্তি আমাকে বাঁচতে শিখিয়েছে তার সাথে কাটানো মুহূর্তগুলো কিছুই আমার মনে থাকবে না। আমি নিজেকে ভুলে যাব, তোমাকে ভুলে যাব। তোমার কেরিয়ার আছে, তোমার লাইফ আছে, আমার কোনো হক নেই সেসব নষ্ট করার। ক্রিস বলে, আমার ফিউচার জাহান্নামে যাক, আমি শুধু আজকের দিনটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি আমার সাথে আছো, আমি এই মুহূর্তে তোমাকে ভালোবাসি। কি আর হবে, তুমি সব কিছু ভুলে যাবে, আমরা নতুন করে আবার স্মৃতি তৈরি করব। তুমি ভুলে যাবে, আমরা তৈরি করব। তুমি একটা ভুলবে, আমরা 10টা বানাবো, 100টা বানাবো। যা কিছু হোক না কেন, আমি তোমাকে কোথাও যেতে দেব না, সবসময় আমি তোমাকে ভালোবাসবো। আর এটা শোনার পর ভানি ক্রিসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর ভানিকে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়।
ভানির বাবা মা এখন জানতে পেরেছে। ডক্টর তাদেরকে বলে মেডিসিন এবং চেক আপ তো সবসময় থাকবেই, কিন্তু ওকে কোনো স্ট্রেসের মধ্যে রাখা যাবে না। প্রতিদিন একটি রুটিন করে সবকিছু করতে হবে। আর যদি সম্ভব হয় শহরের কোলাহল থেকে দূরে কোনো শান্তশিষ্ট জায়গায় নিয়ে যান। এজন্য ভানির মা বলছিল আমার কাজিনের বাড়ি আছে, আমি ওকে নিয়ে যাই। কিন্তু ভানির ছোট ভাইয়ের পরীক্ষা, এই অবস্থায় ভানির মাও যেতে পারবে না। ভানির বাবা যেতে চাচ্ছিল। ভানির মা তখন কাঁদতে কাঁদতে বলছিল এই মুহূর্তে ওর মাকে প্রয়োজন। আবার ভানির সবকিছু ডেইলি রুটিন করে করতে হবে, সময় মতো মেডিসিন দিতে হবে। একদিকে ভানি, অন্যদিকে ক্রিস, মাঝখানে বাবা মায়ের তর্ক চলছে। তবে এরপর ক্রিস ভানিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ভানির বাবা মাও সম্মতি দিলে ক্রিস ভানিকে শহর থেকে বেশ দূরে সাগরের তীরে খুবই শান্ত এবং নিরিবিলি একটি জায়গায় নিয়ে যায়। আর এরপর সেখানে গিয়ে তারা নতুন একটি লাইভ সেট আপ করে। এরপর একদিন রাতের বেলা ক্রিসদের ব্যান্ডের সেই ক্লিও ক্রিসকে ভিডিও কল করে তাদের স্টেজের সামনের অডিয়েন্স দেখায় এবং বলে আমি হচ্ছি লিড গিটারিস্ট, আমার গানে এমন রেসপন্স, তুই এলে কি হবে চিন্তা করে দেখ। আবার ভিকিও জানতে চাচ্ছিল তুই কবে আসবি সেটা বল। ক্রিস বলে আসবো, তবে একটু সময় লাগবে। সাথে ক্রিস ভিকির কাছে এটাও জানতে চায় প্রিন্সের সাথে কোলাবোরেশনের মতো এমন কোনো কোলাবোরেশন পেলে আমাকে জানাস, এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন। আর কথা শেষ করে ক্রিস ঘুরেই দেখে ভানি সবকিছু শুনতে পেয়েছে। আর এরপর ভানি ক্রিসকে ভালো করে বোঝায় যে তোমার ওই শোতে যাওয়া উচিত। অবশ্য ক্রিসও ভানিকে সাথে নিয়ে যায়। আজই প্রথম ক্রিসের এত বড় একটি প্রোগ্রাম, আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ভানির জন্য। ক্রিসও যেমন খুশি, ভানিও খুশি। তবে ক্রিস একটু নার্ভাস। ভানিও ক্রিসের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। ভানি ক্রিসকে বলে যে আজকের দিনটা তো আমার দিন, আমার জয়ের দিন। তুমি স্টেজে পারফর্ম করবে আর আমি সামনে দাঁড়িয়ে উল্লাস করব। আবার আজ ক্রিসের এত বড় একটা দিন, এজন্য ভানি ক্রিসের বাবা অশোককেও এখানে এনেছে। পারফর্মের সময় হয়ে যাওয়ায় ক্রিসরা স্টেজে চলে যায় আর ভানি এদিকে ভিডিও করছিল। ঠিক তখনই ভানি মহেশকে দেখতে পায়। আর মহেশকে দেখার পর আবারও ভানির পাস্ট এবং প্রেজেন্ট একদমই গুলিয়ে যায়। মহেশও ভানিকে দেখে এগিয়ে এসে বলে আমি তো এই শোটি স্পন্সর করছি, কিন্তু তুমি এখানে কেন? ভানি তখন হেসে বলে তোমার জন্যই তো এসেছি। আর ভানির মুখে এটা শুনে মহেশও মনে করে ভানি হয়তোবা তার সংস্পর্শে আসার চেষ্টা করছে। এদিকে ক্রিস পারফর্ম করছে, কিন্তু ক্রিস শুধু অডিয়েন্সের মধ্যে ভানিকে খুঁজছে, কারণ ভানির তো এখানে থাকার কথা। কিন্তু ভানি এখানে নেই, কারণ মহেশ ভানিকে মেকআপ রুমে নিয়ে গেছে। মহেশও খারাপ উদ্দেশ্য নিয়ে ভানিকে এখানে এনেছে। ভানিও যেহেতু কিছু বলছে না, আর মহেশ সেই সুযোগটা কাজে লাগাচ্ছিল। তবে ঠিক তখনই ক্রিস এসে পড়ে। ক্রিসও যেহেতু ভানির সমস্যার কথা জানে, ক্রিসও বুঝতে পারে ভানি কি জন্য এখানে এসেছে। তবে ক্রিস যখন ভানিকে তার সাথে যেতে বলছিল, ভানি তখন মহেশের পিছে লুকিয়েছিল। মানে ভানি যেন ক্রিসকে চিনতেই পারছে না। মহেশও বারবার বলছিল তুই চলে যা, তোর সাথে যাবে না, ও আমার কাছে থাকবে। কিন্তু ক্রিস তো জানে যে আসল সমস্যাটা কোথায়। এর জন্য ক্রিস ভানিকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এটা নিয়ে ক্রিস এবং মহেশের সাথে একসময় ফাইট শুরু হয়। আর ফাইট করতে করতে রুমের বাইরে চলে আসে। তবে এরপর যেটা ঘটে সেটা কেউ কল্পনাও করেনি। ভানি যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসে, সেই মানুষটার সামনে ছুরি ধরে বসে। ভানি মহেশকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ভানি বারবার বলছে তুই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে ছুরি মেরে দেব। ক্রিসও ভালো করে বুঝতে পারছে ভানি তার কথা ভুলে গেছে। ক্রিসও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ভানি ক্রিসের হাতে ছুরি মেরে দেয়। আর এটা থেকে মহেশও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভানিও মহেশের পিছু পিছু ছুটতে চেষ্টা করছিল। তবে ওই অবস্থাতেই ক্রিস ভানিকে ধরে ফেলে। ভানি তখন চিৎকার করে করে মহেশকে ডাকছে। যে ভালোবাসা মানুষটার জন্য এত কিছু করলো, সেই ভালোবাসার মানুষটি কিনা এখন তাকে বলে অন্য একজনের পিছে ছুটছে। তবে ক্রিস তো সবকিছুই জানে কেন করছে। যতই জানুক না কেন, এটা মেনে নেওয়া খুবই কঠিন। ক্রিসের বন্ধুরাও এতদিন এই বিষয়টি জানতো না, এজন্য তারাও তাজ্জব বনে গেছে। এরপর সবাই ক্রিসদের ওই বিচের পাড়ে বাড়িতে চলে আসে। আবার প্রোগ্রামের স্পন্সর করেছে মহেশ। মহেশের সাথে ফাইট হয়। বিনীত ক্রিসকে ছাড়াই সবাইকে যেতে বলছিল। অবশ্য ভিকিও তাকে বলে দেয় যেতে হলে একসাথে যাব, না হলে কেউই যাব না। ক্রিসের বাবা অশোকও এসেছে। অশোক ক্রিসের সাথে কথা বলে। অশোক ক্রিসকে বলে তোর মা মারা যাওয়ার পর যে সময়টা আমার তোর হাত ধরার কথা ছিল, আমি মদের বোতল তুলে নিয়েছিলাম। সারা জীবন আমি ভুল করেছি। আমার একটা কথা রাখবি, যে ভুল আমি করেছি তুই করিস না। ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা শেষ করে দিস না, বলে অশোক চলে যায়। ভানি তখন ঘুমাচ্ছে আর ক্রিস সারা রাত পিয়ানো বাজিয়ে কাটিয়ে দেয়। পরবর্তীতে সকাল হতেই ভানি ক্রিসের কাছে জানতে চায় আজ না তোমার শো, তুমি যাবে না? ক্রিস বলে ভানি শো তো কাল হয়ে গেছে। ভানি একটু অবাকই হয়। তো ভানিও তো জানে যে তার আলজাইমার, এই জন্য ভানি ভাবে সে ভুলে গেছে। ভানি জানতে চায় শোটা কেমন হয়েছে। এরপর ক্রিস ভানিকে একটি গল্প শোনায়। ক্রিস ভানিকে বলে আমার স্কুল লাইফের একটি বন্ধু ছিল, ও সবসময় নিজের দুনিয়াতে থাকতো। রাগ এবং ফ্রাস্ট্রেশন ওকে শেষ করে দিচ্ছিল। ঠিক তখনই ওর একটি মেয়ের সাথে দেখা হয়। ও ওই মেয়েটির মধ্যে এমন কিছু পায় যা ওর নিজের কাছে ছিল না, ভালোবাসা। প্রথমবার ওর মনে হয়েছিল ও ভালোবাসতে জানে। মেয়েটি ওর সাথে থাকলে ও পুরো দুনিয়া জিততে পারবে।
কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি চলে যাচ্ছে। ভানি জানতে চায় কোথায়। ক্রিস বলে অনেক দূর, এতটা দূর যেখানেও যেতে পারবে না। ভানি বলে তুমি এক কাজ করো, তোমার ওই বন্ধুর জন্য একটি গান তৈরি করো, আমি নিজে লিখে দিব। তোমার বন্ধুকে তার গার্লফ্রেন্ডকে বলতে বলবে এটা তোমার জন্য। এরপর দেখো ওই গানটা ওর হৃদয় ছুঁয়ে গেলে ও কখনোই তাকে ছেড়ে যাবে না। যেখানে থাক না কেন সব কিছু ফেলে তার কাছে ছুটে আসবে। ক্রিসের মনে পড়ে তার তো আজ সকালে ভিনিতের সাথে দেখা করার কথা, এই জন্য ক্রিস উঠে যাচ্ছিল। তবে ভানি ক্রিসের হাত ধরে বলে এখনও আমার কাছে কিছু সময় বাকি আছে, আর এই সময় কাল ফরএভার ফরএভার আমি শুধু তোমাকেই ভালোবাসি মহেশ। এখন কেমন লাগে আপনারাই বলুন। যেই ক্রিস ভানিকে এতটা ভালোবাসে, আবার ভানিও ক্রিসকে এত ভালোবাসে, কিন্তু ভানি ক্রিসকে এখনও মহেশ বলেই ভাবছে। না ভাই, এই কষ্ট আর নিতে পারবো না। তবে ক্রিসই বা কী করবে? ক্রিসও ভালো করে বুঝতে পারছে সে যতই ভানিকে ভালোবাসুক না কেন, ভানি তাকে মহেশই মনে করবে। ভানি তার কথা ভুলে গিয়েছে। এরপর ক্রিস তার বন্ধুদের সাথে ভিনিতের অফিসে যায়। ক্রিস তার বন্ধুদের বলে আমি ভিনিতকে সরি বলবো, তবে আমি ব্যান্ডের সাথে থাকতে পারবো না, আমি ব্যান্ড ছেড়ে দিচ্ছি। তখন ভিকি ক্রিসকে বলে তুই তো কখনো সরি বলতি না, এখন কেন সরি বলতে যাবি? আর দেখ ভানির দায়িত্ব তোর না, এর জন্য বাবা মা আছে, ওকে ছেড়ে দে, আমাদের সাথে চল, যেখানে তোর সাকসেস তোর জন্য অপেক্ষা করছে। হাজার লাখ মানুষ তোর নাম নিচ্ছে, ক্রিস ক্রিস বলে চিৎকার করছে। ক্রিস শুধু বলে ওখানে তো ও থাকবে না তাই না? সারা দুনিয়া আমার নাম নিলেও ও তো আমার নাম ভুলে যাচ্ছে, কিন্তু আমি কখনই ভুলবো না। ও আমার জন্য যা করেছে আমি কখনই ভুলতে পারবো না। এই একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমার আর কিছুই চাই না। আমি ওকে কখনই ছাড়তে পারবো না, আমি ওর দুনিয়াতে ওর সাথে থাকবো। তবে এর জন্য তার ভিকিরা তাদের লাইফ নষ্ট করতে পারে না, তাদেরও তো ফিউচার আছে, এই জন্য তারা চলে যায়। আর এরপর ক্রিস ভানির কাছে ফিরে আসে, কিন্তু এসেই দেখে ঘরে ভানি নেই। আশেপাশে অনেক তল্লাশি করে, কোথাও নেই। ভানি যেন একদমই অদৃশ্য হয়ে গেল। ভানি কোথায় গেল? ভানির বাবা মাকেও জানানো হয়, তারাও পুলিশের শরণাপন্ন হয়, কিন্তু কোনোভাবেই ভানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে অনেক দিন কেটে যায়, ভানির কোনো খোঁজ নেই। একসময় পুলিশও বলে এই রোগে আক্রান্তদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভানির বাবা মাও মেয়েকে হারিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। আর এদিকে ক্রিস ভানিকে খুঁজে পাওয়ার জন্য এখনও অপেক্ষা করছে। ক্রিস ওই বাড়িতে ফিরে আসে যেখান থেকে ভানি নিখোঁজ হয়েছিল। আর এখানে এসেই ক্রিস ভানিকে কল্পনা করছিল। ক্রিস দেখছিল ভানি তাকে ওই রুমে নিয়ে যাচ্ছে যেখানে বসে তারা শেষ কথা বলেছিল। ভানি যেন ক্রিসকে আবার পিয়ানোর কাছে নিয়ে যাচ্ছে, তবে ক্রিসও আর নিতে পারছে না, তাই এখানে থাকা সব কিছু ভাঙচুর করছিল। আর ভাঙচুর করতে করতেই ক্রিস একসময় একটি ডায়েরি দেখতে পায়, আর ওই ডায়েরির মধ্যেই ভানি একটি গানের লিরিক্স লিখে রেখে গেছে। ক্রিসের তখন মনে পড়ে ভানি তাকে বলেছিল তোমার ওই বন্ধুর জন্য আমি একটি গান লিখে দিব, তুমি তাকে বলবে এই গানটি গাইতে। ওই গান যখন তার ভালোবাসার মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, ওই গান শুনলে সে যেখানে থাকুক না কেন আবার তার কাছে ফিরে আসবে। এই জন্য ক্রিস আবার ভিকিদের কাছে ফিরে আসে এবং ভিকিকে অনুরোধ করে আমার জন্য একটা গান তৈরি কর, সারা দুনিয়াতে গানটা ছড়িয়ে দে। আমার বিশ্বাস এই গান ওর কানে পৌঁছালে ও নিশ্চয়ই আমার কাছে আসবে। ভিকিরাও ক্রিসের অবস্থাটা বুঝতে পারে, আর এরপর তারা ওই গানটি তৈরিও করে। এখান থেকে সিন চলে যায় 1 বছর পর। রাগ মিউজিক ফেস্টিভ্যাল। ক্রিস এখন সফল সুপারস্টার। আজ ক্রিসরাই পারফর্ম করছে, আর শুধু মুম্বাই নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় ক্রিসরা বড় বড় স্টেজ পারফর্ম করছে। যদিও ক্রিস সফলতার শীর্ষে পৌঁছে গেছে, তারপরও ক্রিসের এই সফলতার পিছে একটি কারণ, আর তা হচ্ছে ভানিকে খুঁজে বের করা। তার বিশ্বাস একদিন না একদিন ভানি ফিরে আসবে। আর এইভাবে শো করতে করতেই ক্রিসরা একটি শো করতে লন্ডনে যায়। লন্ডনে একটি বড় স্টেডিয়ামের মধ্যে শোটির অ্যারেঞ্জ করা হবে, তাই সবাই সেখানে রিহার্সেল করছিল। এদিকে ক্রিসের গান ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে, সবাই এই গান নিয়ে রিলস তৈরি করছে। শোয়ের মধ্যে এই রিলসগুলো দেখানো হবে, এই জন্য সিলেক্টেড কিছু রিলস বড় স্ক্রিনে প্লে করা হচ্ছিল। আর এই রিলস চলাকালীন অবস্থায় দুটি চোখ দেখে সবার চোখ আটকে যায়, কারণ এই দুটি চোখ অন্য কারণ নয়, ভানির। ক্রিসও দেখা মাত্রই ছুটে আসে। খোঁজ নিয়ে জানা যায় এই রিলসটি মানালি থেকে আপলোড করা হয়েছিল, তাই ক্রিস তার এত বড় প্রোগ্রাম ফেলে দ্রুত চার্টার ফ্লাইট নিয়ে ইন্ডিয়াতে ফিরে আসে। আর ইন্ডিয়াতে নেমে সোজা মানালিতে চলে যায়। ক্রিস মানালিতে একটি আশ্রমে যায়। আর সেখানে যেতে এক কর্মী ক্রিসকে দেখে বলে আপনি ক্রিস কাপুর না? আমরা ভেবেছিলাম আপনি কখনই আসবেন না। তারা ক্রিসকে ডেকে একটি চিঠি দেয়, যেটা ভানি ক্রিসকে দিতে বলেছিল। চিঠির মধ্যে ভানি লিখে রেখেছে ক্রিস, আমি চাই এই চিঠিটা কখনোই তোমার হাতে না যাক। তুমি এখন এই চিঠিটি পড়ছো, তার মানে আমাকে খুঁজতে তুমি তোমার সব কিছু ফেলে চলে এসেছ। আর এটা আমি কখনোই চাইনি। যে আমাকে সব কিছু দিয়েছে সে আমার জন্য তার সব কিছু ছেড়ে দিবে, এটা আমি কিভাবে হতে দেই? আর এখানে আমরা এটাও দেখতে পাই মহেশের সাথে ক্রিসের যে ইনসিডেন্টটি ঘটেছিল, ওই ইনসিডেন্টের একটি ভিডিও ভানির হাতে পড়েছিল। ভানি ওই ভিডিওটি দেখে বুঝতে পেরেছিল তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে, সে সব কিছু ভুলে যাচ্ছে, আর তার জন্য ক্রিসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।
আর ভানি এটা কখনই হতে দিতে চাচ্ছিল না। এর জন্যই ভানি ক্রিসের থেকে সবার থেকে অনেক দূরে চলে এসেছিল। আর ভানি এটাও ভালো করে জানত, ভানি যদি ক্রিসের জীবনে না থাকে তাহলে ক্রিস একসময় অনেক বড় একজন সিঙ্গার হবে। আর ক্রিস আজ সেটা হয়েও গেছে। ভানি তার চিঠির মধ্যে এটাও লিখেছে, এখন তো আমি সব কিছুই ভুলে যাই, তারপর যখন কেউ তোমার গান শোনায় তখন আমার তোমার সাথে কাটানো ওই একটা মুহূর্তের কথা আবার মনে পড়ে যায়। ওই মুহূর্তগুলো সব আমার হৃদয়ের মধ্যে গাঁথা আছে ক্রিস। আমার মস্তিষ্ক থেকে হয়তোবা সব কিছু মুছে যাবে, কিন্তু ওই মুহূর্তগুলো আমার হৃদয়ের মধ্যে থেকে যাবে। এরপর ক্রিস বাইরে এসে দেখে ভানি বসে বসে কিছু লেখার চেষ্টা করছে আর কাগজগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। মূলত ভানি জানতো ভানি একসময় ক্রিসকে ভুলে যাবে। এই জন্যই ভানি ক্রিসের জন্য ওই চিঠিটি লিখে রেখে গিয়েছিল, যেন ভানির চলে আসা এবং ভানির সব কিছু সম্পর্কে ক্রিস জানতে পারে। আর ভানি এখন ক্রিসকে দেখে আর চিনতে পারছে না। আবার ভানি লেখারও চেষ্টা করছে, কিন্তু লিখতে পারছে না। ক্রিস তখন ভানিকে ওই সব কথাগুলো বলে যেগুলো ভানি ক্রিসকে তার স্টুডিওতে বসে বলেছিল, যে লেখার জন্য স্পেশাল মুহূর্ত লাগে, আবেগ লাগে, অনুভূতি লাগে। পাশে বাচ্চারা ক্রিকেট খেলছিল। ক্রিস ভানিকে সেখানে নিয়ে যায়। আর ওই দিন ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে ক্রিস ভানিকে যে সকল কথাগুলো বলেছিল, যে মুহূর্তের কথা মনে করতে বলেছিল, এখনও ঠিক সেভাবেই ভানিকে ওই মুহূর্তগুলোর কথা মনে করতে বলে। কিন্তু ভানি তো কিছুই বুঝতে পারছে না, কারণ ভানি তো ভানির মধ্যেই নেই, নিজেকেই সে ভুলে গেছে। তবে ওই যে বলে না, মিরাকেল, ভালোবাসায় তো সবই সম্ভব, এখানেও তেমনটাই ঘটে। ভানি একসময় ক্রিসকে চিনতে পারে আর ক্রিসের কাছে ছুটেও আসে। আর এরপরই ক্রিস ভানিকে নিয়ে লন্ডনে গিয়ে তার স্টেজ পারফর্মটি করে। যে স্বপ্নটি সে দেখেছিল সেটা ভানিকে নিয়ে বাস্তবায়ন করে। আর সেখান থেকে ফিরেই ক্রিস ভানিকে নিজ হাতে সাজিয়ে বিয়েটাও করে। আর এর ভিতর দিয়ে ক্রিস আর ভানির ভালোবাসার পূর্ণতা পায়। তবে ভানি এখনও সব কিছু ভুলে যায়। এই জন্য ক্রিস ভানিকে সব কিছু মনে করাতে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় টোকেন লাগিয়ে রাখে। এমনকি ভানির জন্য একটি নতুন ডায়েরিও তৈরি করে রেখেছে, যেখানে সে তাদের ভালোবাসার গল্প লিপিবদ্ধ করে রেখেছে। ভানি যেন দেখলেই তাদের মুহূর্তগুলোর কথা মনে করে। তবে সত্যি বলতে কি, ভালোবাসার মানুষ যদি ছেড়ে যায় সেটা যেমন কষ্টকর, তার থেকেও বেশি কষ্টকর ভালোবাসার মানুষটি আপনার পাশে আছে কিন্তু আপনাকে চিনতে পারছে না। কারণ ভালোবাসার অনুভূতিটা একটু অন্যরকম। যদিও মুভির লিড ক্যারেক্টার দুজনই একদমই নতুন, তারপরও এরা যে অভিনয় করেছে অসাধারণ। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।